এফবিআই এর দেওয়া একটা রিপোর্ট অনুযায়ী প্রতি বছর আমেরিকাতে 1.4 মিলিয়ন ক্রাইম হয়ে থাকে, যেটাকে তুমি ভাগ করলে প্রতি 26.3 সেকেন্ডে একটা ক্রাইম করা হয়। যতক্ষণে তুমি আমার এই মুভিটি দেখছো ততক্ষণে আমেরিকার মধ্যে এরকম অসংখ্য ক্রাইম ঘটে যাচ্ছে। আমাদের আজকের গল্পটি এরকমই একটি ব্রুটাল কিলিং নিয়ে, যেখানে জঙ্গলের মধ্যে বসবাস করা কিছু মানুষরা নিজেদের শখের জন্য অন্য মানুষদেরকে মেরে ফেলে এবং আনন্দ নেয়। আমাদের আজকের গল্পটি শুরু হয়েছে রায়ান এবং মায়া নামের একটি ছেলে এবং মেয়েকে দিয়ে। ওরা দুইজনকে অনেক ভালোবাসে। ওরা বের হয়েছে একটি ট্যুর দেওয়ার জন্য। ওদের যাত্রাপথে ওরা একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। তখন গিয়ে আমরা জানতে পারবো যে রায়ানের শ্বাসকষ্টের সমস্যা আছে। রায়ানকে সবসময় ইনহেলার নিয়ে থাকতে হয়। ওদের যাত্রাপথে ওদের গাড়ির তেল কম হয়ে আসে, এই জন্য ওদের একটি শর্টকাটের প্রয়োজন ছিল। ওরা ইন্টারনেট সার্চ করার পর যখন নেটওয়ার্ক পাচ্ছিল না, তখন নিজেদের মতো করে একটি শর্টকাট নিতে গিয়ে এমন একটি রাস্তায় চলে আসে যেই রাস্তাটি ওদেরকে জঙ্গলের মধ্যে নিয়ে আসে। ওরা সেইখানে আসার পর ছোট একটি শহর খুঁজে পায়। সবার প্রথমে ওরা খাবার খেতে বসে। ওরা খাবার খাওয়ার সময় দেখতে পায় সেই শহরের সব মানুষ ওদেরকে অন্য চোখে দেখছে এবং ওদের সাথে মজা নেয়ার চেষ্টা করছে। ওরা সবাইকে অ্যাভয়েড করে খাবারের বিল দেওয়ার পর একটি ম্যাপ চাইলে তারা জানায় যে তাদের কাছে কোনো ম্যাপ নেই। ওরা বের হয়ে আসার পর দেখতে পায় ওদের গাড়িও চালু হচ্ছিল না। তখনই সেই শহরের গ্যারেজের একটি লোক এসে ওকে জিজ্ঞাসা করে, আপনার গাড়ির কি সমস্যা হয়েছে, চাইলে আমি দেখতে পারি। সেই লোকটি গাড়ি খুলে বলে যে সেই গাড়ির অল্টারনেটর শট নষ্ট হয়ে গেছে, তাদেরকে নতুন একটি পার্টস লাগাতে হবে, যেটা আগামীকালকের আগে এই শহরে এসে পৌঁছাবে না। তাই রায়ান এবং মায়া সেই শহরের মধ্যে একটি হোটেল খোঁজার চেষ্টা করে, কিন্তু সেই শহরে কোনো হোটেল ছিল না। অনেক দূরে একটি কটেজ থাকায় সেই রেস্টুরেন্টে কাজ করা একটি মেয়ে ওর গাড়িতে করে রায়ান এবং মায়াকে সেই কটেজে নিয়ে আসে। ওদেরকে সেই কটেজটি ভাড়া দেয়া হয়। ওরা কটেজের মধ্যে দুইজন পার্সোনালি টাইম স্পেন্ড করা শুরু করে। রাত হয়ে আসে এবং দুইজন আদর ভালোবাসায় ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই কেউ একজন ওদের বাসার কলিং বেলটাকে বাজিয়ে বসে। রায়ান গিয়ে দরজাটি খোলার পর সেইখানে অন্ধকারের মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। যেই মেয়েটি জিজ্ঞাসা করে, তামারা কি এখানে আছে? ওরা বলে যে না, আমরা তামারা নামের কাউকে চিনি না। সেই মেয়েটি অবাক দৃষ্টিতে কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকার পর সেইখান থেকে চলে যায়, কিন্তু বাসা থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওরা আবারও কথা বলতে বলতে যখন আদর ভালোবাসায় ব্যস্ত, তখনই ছেলেটির শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। ও ইনহেলার খুঁজতে গিয়ে জানতে পারে যে ওর ইনহেলারটি এখনো গাড়ির মধ্যেই রয়ে গেছে। রায়ান তখন ডিসিশন নেয় ও সেই গ্রামের গ্যারেজে গিয়ে ইনহেলারটি নিয়ে আসবে এবং ওদের জন্য খাবার নিয়ে আসবে। রায়ান বের হয়ে যাওয়ার পর মায়া ফোনে ভিডিও কলে ওর বান্ধবীর সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই কেউ একজন বাসার দরজায় কলিং বেল দেয়। মায়া সামনে এগিয়ে গিয়ে কাউকেই দেখতে পায় না, কিন্তু কিছু সময়ের মধ্যেই দরজার ওপাশ থেকে জিজ্ঞাসা করা হয়, তামারা কি এইখানে আছে? মায়া যখন বলে তামারা নামের এইখানে কেউ নেই, ততক্ষণে মায়ার সেই কটেজের পেছনের দরজা দিয়ে একজন ওর ঘরের ভিতরে ঢুকে এসেছে। ও যখন বুঝতে পারে দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি চলে গেছে, ও আবারও সোফায় এসে বসার পর দেখতে পায় ওর ফোনটি সেইখান থেকে সরিয়ে কেউ একজন অন্য কোথাও রেখে দিয়েছে। ও বুঝতে পারে ঘরের মধ্যে কেউ আছে। ও ঘরের মধ্যে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং যখন কাউকে দেখতে পায় না, তখন গিয়ে ও রায়ানকে ফোন করা শুরু করে, কিন্তু রায়ান ফোন পিক করছিল না। ও তখন ঘরের মধ্যে গান ছেড়ে দেয় এবং নিজের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়। রায়ান সেই গ্রামের গ্যারেজে এসে পৌঁছায় এবং গাড়ি থেকে ওর ইনহেলারটিকে নিয়ে নেয়। এরপরেই ও চলে আসে ওদের দুইজনের জন্য খাবার নিয়ে। অন্যদিকে মায়া যখন কটেজে বসে পিয়ানো বাজানোর চেষ্টা করছিল, ও তখনও বাসার মধ্যে অন্যান্য মানুষদের আওয়াজ শুনতে পায়। রায়ান মায়া এবং ওর জন্য খাবার অর্ডার করে বসে। আর অন্যদিকে মায়া রাতে ঘুমানোর আগে গোসল দেওয়ার চেষ্টা করলে তখনও সেই মাস্কম্যান ওকে দেখতে থাকে। ও গোসল করে বের হওয়ার পর যখন চুল শুকাচ্ছিল, ঠিক তখনই সেই কটেজের বিদ্যুৎ চলে যায়। ও তখন ফোনের লাইট দিয়ে ঘরের মধ্যে বিভিন্ন দিকে তাকানো শুরু করলে সেইখানে একটি মাস্কম্যানকে দেখতে পায় এবং প্রচুর ভয় পেয়ে যায়। ওর হাত থেকে ফোনটি পড়ে যায়। ও চিৎকার করে বাসার দোতলায় ওঠে, নিজেকে একটি রুমের ভিতরে বন্দি করে ফেলে আর সেখানে বসেই কান্না করতে থাকে। কিছু সময় পর রায়ান বাসায় চলে আসে এবং সেই দরজাটি খুলে দেখতে পায় মায়া সেইখানে বসে কান্না করছে। মায়া বলে, আমি বাসার মধ্যে কাউকে দেখতে পেয়েছি। রায়ান এবং মায়া বাসার নিচে নেমে আসে এবং দেখতে পায় বিদ্যুতের কাট আউটটি নামানো ছিল। ওরা বিদ্যুতের লাইনটাকে চালু করে দেয়।
এবং তখন রায়ান মায়াকে বোঝানোর চেষ্টা করে যে সেই বাসার মধ্যে থাকা একটি ছবি দেখে হয়তোবা মায়া ভয় পেয়েছে। ঠিক তখনই ওরা বাসার বাহিরে বের হয়ে দেখতে পায় সেই মেয়েটি এখনো বাসার বাহিরে অনেক দূরে দাঁড়িয়ে আছে। রায়ান সেই মেয়েটিকে তাড়া করলে মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। ওরা দুইজন বাসায় চলে আসে এবং দুইজন মিলে রাতের খাবার খেতে বসে পড়ে। তখনই ওদের রুমের উপর থেকে ওদের খাবারের মধ্যে রক্ত পড়া শুরু করে। ওরা উপরে তাকিয়ে দেখতে পায় একটি প্রাণীকে মেরে সেইখানে ঝুলিয়ে রাখা হয়েছে। ওরা অনেক ভয় পেয়ে যায় এবং বাসার সব দরজাগুলোকে যখন বন্ধ করে দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই ওদের কটেজের দরজাটিকে কুড়াল দিয়ে ভেঙে ফেলে একটি মাস্কম্যান। ওরা একটি রুমের মধ্যে নিয়ে নিজেদেরকে বন্দি করে ফেলে, কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই মাস্কম্যানরা ওদের রুমের সামনে এসে ওদের রুমের দরজাটিকে ভেঙে ফেলে। ওরা ভয়ে সেইখানে বসে চিৎকার করতে থাকে এবং কান্না করতে থাকে। কিছুক্ষণ পর ওদের কাছে মনে হয় যে সেই মানুষগুলো ওদের বাসা ছেড়ে চলে গেছে। ওরা রুম থেকে বের হয়ে বাসার নিচে নেমে আসে এবং দেখতে পায় ওদের ফোনগুলোকে ভেঙে ফেলা হয়েছে। ওরা যখন বাসা থেকে বের হয়ে সেইখান থেকে বাইক চালিয়ে চলে যাবে তখনই ওদের চোখের সামনেই সেই বাইকটাকে ব্লাস্ট করে দেয়া হয়। আর দেখতে পায় সেইখানে মাস্কম্যান কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা ভয় পেয়ে আবারও দৌড়ে বাসার ভিতরে চলে আসে। ওরা নিজেদেরকে সেই বাসার ওয়াশরুমের ভিতরে বন্দি করে দেয় এবং ভাবতে থাকে কি করবে। তখন ওরা সেইখানকার বাসার নিচের একটি গুপ্ত বেসমেন্টের রাস্তা হয়ে বাসার নিচে ঢুকে আসে। বাসার নিচে দিয়ে ওরা যখন বের হওয়ার চেষ্টা করছিল কোনো রকম আওয়াজ করা ছাড়াই তখন রায়ানের পিঠে একটি ইঁদুর উঠে বসে। তারপরেও ওরা আওয়াজ না করে যখন সামনে এগিয়ে যাবে তখন একটি পেরেক ঢুকে যায় মায়ার হাতের মধ্যে। মায়া সেইখানে অনেক কান্না করতে থাকে, কিন্তু ও চেয়েও চিৎকার করতে পারছিল না। ও চিৎকার করেই মাস্কম্যানরা ওদেরকে খুঁজে বের করে ফেলবে। মাস্ক ওমেনের কাছে যখন সন্দেহ হয় তখন মাস্ক ওমেন সেই রুমের উপরেই ওদের উপরে হাঁটতে থাকে। মায়া যখন কান্না ধরে রাখতে পারছিল না তখন রায়ান ওকে বুকের ভিতরে জোর করে ধরে রাখে। মাস্ক ওমেন সেইখান থেকে চলে যাওয়ার পর রায়ান মায়ার হাত থেকে সেই পেরেকটিকে টেনে ছুঁড়ে বের করে দেয় এবং ও চিৎকার করার আগেই ওর মুখটাকে নিজের বুকের মধ্যে চেপে ধরে। ওর হাতটাকে বেঁধে দেওয়ার পরেই ওরা আবারও সেই বাসার নিচ থেকে বের হয়ে ওদের কটেজের পাশে থাকা একটি স্টোর রুমের মধ্যে চলে আসে। ওরা সেইখানে নিজেদেরকে বাঁচানোর জন্য কিছু না কিছু খোঁজা শুরু করে দেয়। মায়া হাতের ব্যথায় নিচে বসে থাকে এবং রায়ান সেই স্টোর রুমের দোতলায় চলে যায়। ততক্ষণে সেই মাস্ক ওম্যান সেই স্টোর রুমের মধ্যে চলে আসে। মায়া যখন চিৎকার করে বসে তখন আরেকজন মায়ার গলা চেপে ধরলে রায়ান দোতলা থেকে একটি বন্দুক তুলে নিয়ে এসে গুলি করে ওদেরকে ভয় দেখিয়ে সেইখান থেকে ভাগিয়ে দেয়। মায়া রায়ানকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দেয়। ওরা হাতে বন্দুক নিয়ে সেই স্টোর রুম থেকে বের হয়ে আসে এবং সেই কটেজের দরজার সামনে আসলে ওরা একটি মানুষের আওয়াজ পাওয়ার পর রায়ান গুলি করে বসে এবং ভুলবশত সেই কটেজের মালিককে মেরে ফেলে। ওরা দেখতে পায় যে এই কটেজের মালিক বাসা চেক করার জন্য এসেছিল। ওরা একেবারেই কান্নায় ভেঙে পড়ে যে ওদের হাতে একটি ভালো মানুষ খুন হয়ে গেছে। ওরা তখন মালিকের গাড়ির চাবিটি নিয়ে সেই কটেজের মালিকের গাড়িতে উঠে বসে এবং সেইখান থেকে পালানোর চেষ্টা করলে মাস্কম্যানরা ওদেরকে চারিদিক থেকে ঘিরে দাঁড়ায় এবং মাস্কম্যানদের লিডার আরেকটি গাড়ি নিয়ে এসে ওদের গাড়িটিকে সেইখানেই আটকে দেয়। মায়া গাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু রায়ানের পা সেই গাড়িতেই আটকা পড়ে যায়। মায়াকে সেইখান থেকে ভাগিয়ে দেওয়ার পর রায়ান সেই মাস্কম্যানকে গুলি করার চেষ্টা করলে মাস্কম্যান ভয় পেয়ে সেইখান থেকে চলে যায় এবং রায়ান গাড়ির সামনের কাঁচটিকে ভেঙে গাড়ির বাহিরে বের হয়ে আসে। রায়ান সেই বন্দুক নিয়েই জঙ্গলের মধ্যে মায়াকে খোঁজা শুরু করে দেয়, কিন্তু এই ফাঁকে রায়ানের পকেট থেকে ওর ইনহেলারটি পড়ে যায়। মায়া সেই মাস্কম্যানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে পুরাতন একটি ব্রিজের ভাঙা জায়গায় এসে সেইখানে গাছপালার মধ্যে এবং নোংরার মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। মাস্ক ওম্যান ওকে সেই ব্রিজের উপরেই খুঁজতে থাকে, কিন্তু অন্ধকারের জন্য ওকে দেখতে পায় না। মাস্ক ওম্যান সেইখান থেকে চলে যাওয়ার পরেই মায়া পুলিশদেরকে ফোন দিয়ে সাহায্যের জন্য আবেদন করে, কিন্তু ফোনের নেটওয়ার্ক ভালোভাবে পাওয়া যাচ্ছিল না বিধায় পুলিশরা ওর কথা বুঝতে পারছিল না। মায়া নেটওয়ার্ক খোঁজা শুরু করলে ও যেখানে শুয়েছিল তার পাশেই একটি মৃত কঙ্কাল দেখতে পায় এবং ও ভয় পেয়ে সেইখান থেকে উঠে আবারও জঙ্গলের মধ্যে চলে আসে। ও একটি গাছের পিছনে লুকিয়ে থেকে যখন চারিপাশে খুঁজে যাচ্ছিল তখনই সেইখানে একটি মাস্ক ওম্যান চলে আসে এবং ওর মাথায় আঘাত করে ওকে টেনে সাথে করে নিয়ে যাওয়া শুরু করে। রায়ান জঙ্গলের মধ্যে দৌড়ানো অবস্থায় একটি মাস্কম্যান ওকে খুঁজে পায়, কিন্তু ওর শ্বাসকষ্ট হওয়ায় ও এক জায়গায় নিজেকে লুকিয়ে নিয়ে একটি বোতল ব্যবহার করে ওর শ্বাসকষ্ট দূর করার
চেষ্টা করতে থাকে। ও যখন সেইখান থেকে বের হয়ে আবারও মাস্ক ম্যানকে খোঁজা শুরু করে, তখনই ওর সামনে মাস্ক ওম্যান চলে আসলে ও সেই মাস্ক ওম্যানকে গুলির ভয় দেখায়। মাস্ক ওম্যান সেইখানে নিজের হাত থেকে ছুরি ফেলে দিয়ে সেইখানে ড্যান্স করা শুরু করে। রায়ান যখন ভেবে যাচ্ছে ও গুলি করবে, তখনই রায়ানের পেছন থেকে মাস্কম্যান এসে ওকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং নিজের সাথে করে ওদের কটেজে নিয়ে আসে। ওদের দুইজনকে পাশাপাশি চেয়ারে রেখে ওদের হাত পাগুলোকে বেঁধে রাখা হয়। মায়ার ডাক শুনে রায়ানের জ্ঞান ফেরে এবং দুইজন দুইজনের দিকে তাকিয়ে থেকে কান্না করে দেয়। তখনই মাস্কম্যান এসে রায়ানের বুকের ভিতরে চাকু ঢুকিয়ে মায়ার চোখের সামনেই ওকে মেরে ফেলে এবং ওর চেয়ারের পিছনে এসে ওর চেয়ারটিকে ফেলে দেয়। ওর চেয়ারটিকে ফেলে দেওয়ার সাথে সাথেই ওর মুখ থেকে রক্ত বের হয়ে আসে এবং ও ছটফট করতে করতেই মায়ার চোখের সামনে মারা যায়। মায়া চিৎকার করে যখন কান্না করে দেয়, তখন মাস্কম্যান এসে মায়ার বুকের মধ্যেও একটি ছুরি ঢুকিয়ে দেয় এবং ওরা সবাই আনন্দে হাসতে থাকে। মায়ার চেয়ারটিকেও সেইভাবেই সেইখানে ফ্লোরের মধ্যে ফেলে দেওয়া হয় এবং মায়া অজ্ঞান হয়ে যায়। ওরা যখন আনন্দ করে যাচ্ছিল, ততক্ষণে সেইখানে ওরা পুলিশের গাড়ির সাইরেন শুনতে পায় এবং বাসা থেকে বের হয়ে নিজেদের গাড়িতে করে সেই জায়গা ছেড়ে চলে যায়। কিছু সময়ের মধ্যেই পুলিশরা সেইখানে এসে পৌঁছায় এবং রায়ান মারা গেলেও মায়াকে তারা হাসপাতালে নিয়ে বাঁচাতে সক্ষম হয় এবং এর মাধ্যমেই আমাদের দ্য স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার 1 মুভির সমাপ্তি ঘটে। পরবর্তী মুভি দেখার আমন্ত্রণ রইল। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম। টাটা।